বন্ধুরা, বাংলাদেশের ঘরের ভেতরে তৈরি হয়েছে নতুন সরকার অন্তর্বর্তী। আর এই অন্তর্বর্তী সরকার তৈরি হবার পরে থেকে ভারতকে প্রথমে তারা ধমকি দিতে শুরু করেছিল, আর এখন তারা ভারতকে ব্ল্যাকমেলিং করার চেষ্টা করছে। হ্যাঁ বন্ধুরা, আর এই ব্ল্যাকমেলের পেছনে দুটো বড় কারণ আছে, একটা অফিসিয়াল, দ্বিতীয়টি হচ্ছে আনঅফিসিয়াল। আপনারা জানেন যে এই অন্তর্বর্তী সরকার কতদিন থাকবে সেটার তো কোনো নির্দিষ্ট নেই, কেননা এর আগের যে সরকার ছিল সেই সরকারটি পড়ে যাবার পরে এই অন্তর্বর্তী সরকার যতগুলো ব্যক্তি বা যে সমস্ত লোকগুলো ভারত বিরোধিতার কাজে সরাসরি যুক্ত ছিল তারা এখন ওপেনলি ভারতকে থ্রেট দিতে শুরু করেছে। যদিও এই সমস্ত ছোটোখাটো দেশগুলোর মুখে তো লাগে না ভারত, কেননা জানে যে সমস্ত ছোটোখাটো দেশগুলোর আকাত এতটুকুই, কিন্তু এই মুহূর্তে এই অন্তর্বর্তী সরকারের প্রধানগুলো তারা এখন ভারতকে ব্ল্যাকমেলিং করার চেষ্টা করছে। এবার আপনারা ভাবছেন যে এই অন্তর্বর্তী সরকার অর্থাৎ বাংলাদেশ কিভাবে ভারতকে ব্ল্যাকমেলিং করছে। তো বন্ধুরা, আপনারা জানেন, যদি আপনি বাঙালি হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাদের নিশ্চয় মনে আছে যে বাঙালিদের সব থেকে হিন্দুদের বড় উৎসব দুর্গাপূজা, যেটার কিছু মাস পরে শুরু হতে চলেছে। আর এই দুর্গাপুজোতে ইলিশ মাছ বাঙালির ফেভারেট। যদিও এই জেনারেশনের বাট আপকামিং জেনারেশন বা আমাদের থেকে ছোট ছোট বাচ্চাদের কাছে এই ইলিশ মাছ বা ইলিশা মাছ একদমই পছন্দ না। তার কারণ একটাই, এতে প্রচুর কাটা। বাট বাঙালির রসিক বা ভোজনপ্রেমী মানুষদের জন্য ইলিশ মাছ মানে একটা আলাদা অনুভূতি। যেটাই হোক, সামনে পুজো, সেই দুর্গাপুজো উপলক্ষে মোটামুটি বাঙালিরা ইলিশ মাছটাকে বা ভোজনপ্রেমিক রসিকরা খুব ভালোবাসে। আর সেখানে এই দুর্গাপুজোতে এর চাহিদা বা ডিমান্ড বিশেষ করে বেঙ্গলে ভালো থাকে। যদিও শুধুমাত্র এই বেঙ্গলেই কিন্তু ইলিশ মাছের চাহিদা, আমাদের ভারতে বেঙ্গলের বাইরে এর তেমন একটা ডিমান্ড থাকে না। কিন্তু এখন অফিসিয়ালি বাংলাদেশের ঘরের ভেতর থেকে তারা ক্লিয়ার করে দিয়েছে যে তারা ভারতকে ইলিশ মাছ দেবে না। এর জন্য তারা দুটো কারণকে দেখিয়েছে, একটা অফিসিয়াল, দ্বিতীয়টি হচ্ছে আনঅফিসিয়াল। হ্যাঁ, আনঅফিসিয়াল এটাই তাদের বক্তব্য যে আমরা ইলিশ মাছগুলোকে ভারতের কাছে এক্সপোর্ট করব না যতদিন না পর্যন্ত আমাদের দেশের মানুষ সকলে ইলিশ মাছকে কিনে খেতে না পাচ্ছে। আপনাদের এর সাথে এটাও বলে দিই, দেশের ঘরের ভেতরে তারা এত কিছু বলার পরে সেই দেশের সাধারণ মানুষগুলো এখনো ইলিশ কিনে খেতে পাচ্ছে না। সেই দেশে আজও মাছের কাটা বিক্রি হয়। আশা করি বাকিটা বুঝেই গেছেন সেই দেশের অবস্থাটা কোথায়। আর এখন সেই দেশের যতই মাছ উৎপাদন হোক না কেন, তাদের দেশে মাছের দাম কমবে না। তার কারণটাও বলে দিই, এর কারণ ইলিশ মাছগুলো যতই বেশি উৎপাদন হোক না কেন তারা ফ্রিজে স্টক করে রাখছে, 2 থেকে 3 বছর পর্যন্ত স্টক করা যায় হিমঘরে। আর এই কারণেই তারা চাইলেও কম দরে বিক্রি হবে না আর খেতেও পারবে না, কেননা তারা জানে যে সেগুলো আজ নয়তো কাল বেশি দামে বিক্রি করবে এক্সপোর্ট করে। আর দ্বিতীয় যে মেন কারণ অফিসিয়াল ভাবে সেটা এটাই বলা হয়েছে যে এখন ইলিশ মাছ আগে তারা নিজেদের দেশের চাহিদাকে পূরণ করবে, তবেই এই সমস্ত জিনিসগুলো বাইরেকে এক্সপোর্ট করা হবে। কিন্তু এর পেছনে এটাকে কারণ করে অন্তর্বর্তী সরকার ভারতের উপর একটি বড় ট্রাম্প কার্ড খেলার চেষ্টা করছে। তাদের দাবি যে তাড়াতাড়ি আমাদের যে তিস্তা চুক্তি আছে সেই চুক্তিটা স্বাক্ষর করুন, নইলে আমরা আপনাদেরকে ইলিশ মাছও দেব না। আর দেখুন বন্ধুরা, আপনারা তো দেখতে পাচ্ছেন এই সরকার ভারত বিরোধিতাকারী একটি প্রচণ্ড তীব্র ভারত বিরোধিতাকারী সরকার তৈরি করে ফেলেছে। এর মাঝে না জানি এই সরকার কবে পড়ে গিয়ে একটি পার্মানেন্ট সরকার তৈরি হয়। আর সেই সরকারটা যদিও আরও ভারত বিরোধিতাকারী হয়, তাহলে সেই সরকারকে লাইনে আনার জন্য এই তিস্তা চুক্তি থাকবে আমাদের কাছে একটি ট্রাম্প কার্ড, যেটাকে খেলে এই বাংলাদেশকে আমরা লাইনে আনবো। তাই এই মুহূর্তে ভারত এই তিস্তা চুক্তি কোনো মতেই ক্লিয়ার করতে চায় না। আর এই তিস্তা চুক্তি এখন করবার জন্য তারা ভারতের ওপর এই ইলিশ মাছকে এক্সপোর্টকে বন্ধ করে তারা বড় একটা ট্রাম্প কার্ডকে খেলছে। যেভাবে ঘরের ভেতরে লাগাতার ভারত বিরোধিতা বেড়ে চলেছে, এটা দেখার বলার বাহুল্য রাখে না সামনের দিনে এই দেশটা কোথায় গিয়ে দাঁড়াবে। আপনারা জানেন, হয়তো এই কথাটা শুনে আপনাদের মনে আসতেও পারে, ভারত যে সমস্ত জিনিসগুলো তাদেরকে এক্সপোর্ট করছে সব কেন বন্ধ করে দিচ্ছে না। তো দেখুন বন্ধুরা, ভারত অনেক কিছু কিন্তু এক্সপোর্ট করা বন্ধ করে দিয়েছে, যদিও এখনও কিন্তু সব কিছু বন্ধ করেনি। তাছাড়া জানেন, ভারত এই সমস্ত ছোটোখাটো দেশের মুখে লাগে না, যদিও না প্রয়োজন পড়ে। কেননা ভারতের একটি স্টেটমেন্টে যদি পূর্ব পাকিস্তানের সেনাবাহিনীর ভিতরে হালচাল দেখা যায় বা তাদের যদি হিলে দেয়, তাহলে ভাবুন ভারত যদি এই পাত থেকে কোনো একটা শক্ত স্টেপ ওঠায় তাহলে তাদের কি হবে। যেটা হোক বন্ধুরা, আশা করি দেখার বাকি এটাই, সামনের দিনে ওই দেশের ঘরের ভেতরে পার্মানেন্ট সরকার কে আসছে, আর সেই সরকার ভারতের সাথে কতটা বন্ধুত্ব ব্যবহার করছে না শত্রুত্ব, সেটার উপর ডিপেন্ড করে হয়তো তিস্তা চুক্তির ফয়সালা হবে। এবার আপনারা বলুন,
এই দেশটাকে আমাদের কি আদৌ বন্ধু ভাবা উচিত? আমি তো একদমই ভাবি না। আপনাদের পার্সোনাল ওপিনিয়ন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।